নমস্কার, সজাগ থাকুন অনুষ্ঠানে আমি শেখর সুবীর। আর আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাসপোর্ট জালিয়াতি। আপনারা এই মুহূর্তে প্রতিনিয়ত খবর পাচ্ছেন যে বাংলাদেশি সন্ত্রাসীরা কিভাবে আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের একটাই পথ হচ্ছে পাসপোর্ট জালিয়াতি করে আমাদের এই ভারতে প্রবেশ করা। আপনারা কি জানেন যেটা কিভাবে সম্ভব, আর এই সম্ভবটাকে কিভাবে আমরা অসম্ভব করতে পারি সেটা কিন্তু আমরা তুলে ধরলাম আজকের এই অনুষ্ঠানে। প্রথমে যখন আমরা পাসপোর্ট অ্যাপ্লাই করি তখন আমাদের সেটা অনলাইনে অ্যাপ্লাই হয়, আর এই অনলাইনে অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদেরকে ডেট এবং সেখানে আমাদের যে একটা ফিজ গভর্নমেন্টের সেই 1500 টাকা দিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকি। এরপর যেদিন আমাদের অ্যাপয়েন্টমেন্ট থাকে যে স্থানে, আমরা সেই স্থানে গিয়ে আমাদের যাবতীয় ডকুমেন্টস নিয়ে গিয়ে আমরা কিন্তু সেখানে উপস্থিত হই সেই টাইম মতন। সেখানে আমাকে যাবতীয় তথ্য দেখার পরে ভিডিও ক্যামেরা করে সেখান থেকে স্টিল নেওয়ার পরে তারপরে তারা কিন্তু আমাদের এই আপলোড করে দেয় তাদের এই পাসপোর্টে। এরপর ওরা কি করে, ওরা সরাসরি পাঠিয়ে দেয় পুলিশ ভেরিফিকেশনের জন্য। এই জায়গায় হচ্ছে মজা, আর এই মজাটাই কিন্তু আপনাদের সামনে আজ আমি তুলে ধরবো। সেটা হচ্ছে যে যখন আপনাকে পুলিশ ভেরিফিকেশনের সময় আপনাকে ডাকলো, আপনি হঠাৎ করে ফোন এলো আপনার বাড়িতে, আমি এই থানা থেকে বলছি। তো এই থানা থেকে বলছি বলার পরে আমরা ভেবেই নিলাম যে নিশ্চয়ই ভেরিফিকেশন হবে। ওনারা ফোন করে জানালো এই দিন এই সময় থানায় চলে আসুন, আর আপনি ডকুমেন্টস নিয়ে আসবেন। মাথায় রাখবেন, এমন একটা ডকুমেন্ট সাথে সাথে আপনাদেরকে মাথায় ঢুকিয়ে দেয় যেটা সবার পক্ষে কিন্তু সম্ভব নয়। সেটা হচ্ছে আপনার বাড়ির দলিলটা কেন নিয়ে আসবেন। এই দলিলটা কেন নিয়ে আসবেন, এই যে মাথার মধ্যে ঢুকিয়ে দিল, বেশিরভাগ মানুষ কিন্তু সেই দলিলটা তাদের কাছে থাকে না। বাট আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে আমার যা যা তথ্য আমি কিন্তু সবকিছুই আমি সেখানে হাজির করাতে পারছি। এরপর যখন আমি ওখানে হাজির হলাম, ফার্স্ট সিস্টেমটাকে একটু দেখে নিন, যেটা আপনাদের জানাটা খুবই জরুরি। যখনই আপনি একটা থানায় গিয়ে আপনি গেলেন, প্রথমে একজন দাঁড়িয়ে আছে সিভিক, আরে ডকুমেন্টস এনেছেন, দিন দিন দিন। আচ্ছা দলিলটা কোথায়? এটাই কিন্তু সেই আতঙ্কটা আপনার মাথায় দিয়ে দিল। আপনি তো বলেন আমি তো দলিল আনিনি। ওহ, দলিলটা আনলেন না, ঠিক আছে দিন কাগজপত্র দেখছি। এবার আপনি দেখলেন যাওয়ার আরেকটা মিডিলে আরেকজন দাঁড়িয়ে আছে, কাগজপত্র নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। দলিলটা কোথায়? আমি তো দলিলটা আনিনি স্যার। এইটাই তো কথা, দলিলটা আনেনি, আপনার পাসপোর্টটা হবে কোত্থেকে? এরপরে থার্ড যে জায়গায় যাওয়া হলো, সে এখানে ভেরিফিকেশন করছে। আপনার তো সবকিছুই আছে, কিন্তু দলিল কোথায়? স্যার আমার তো দলিল নেই। তাহলে দলিল যদি না থাকে তাহলে তো আপনার পাসপোর্ট পাওয়া মুশকিল। তখন আপনি কি করবেন? স্যার স্যার আমার পাসপোর্টটা একটু যে কোনো করে দিন। তখন কিন্তু এই সুযোগটা চলে এলো। কোন সুযোগ? আপনাকে এত টাকা দিতে হবে, তাহলে আপনার পাসপোর্ট হবে, নচেত আমরা পাঠিয়ে দিচ্ছি। আপনার পাসপোর্টটা জরুরি, কারণ আপনার ছেলে কোনো একটা চাকরি সংক্রান্ত ব্যাপারে হয়তো বিদেশ যেতে পারে, হতে পারে সে পড়াশোনা করতে বিদেশ যেতে পারে, হতে পারে সে কোনো একটা কর্মসংস্থানের জন্য বিদেশ যেতে পারে। পাসপোর্টটা কিন্তু আপনার কাছে প্রয়োজনীয়তা হয়ে গেল। তখন আপনি কি করবেন? ঠিক আছে স্যার কত দিতে হবে? এবারে হয় এখানে রফা। সে রফাটা হতে পারে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা পর্যন্ত রফা হয়। এবারে আপনি কি করলেন? চলুন স্যারের কাছে। তো আমরা এবার চলে গেলাম, সেই আইবি যিনি বসে আছেন উনি কাগজপত্রগুলো আমাকে দিয়ে সই করিয়ে নেবেন। উনি ভাজা মাছটা উল্টে খেতে পারেন না, কারণ উনি নাকি কিছু জানেন না। যাই হোক, এরপরে সেই যখন আইবি ডিপার্টমেন্টে আপনি সই টই করলেন, দিন এবার টাকাটা, সাথে সাথে আপনি 1000, 2000, 5000 যেটা রফা করেছেন সেই টাকাটা আপনাকে দিয়ে দেওয়া হলো। ঠিক আছে? তখন আপনি জামাই আদর। এরপরে আপনাকে তখন কি করলো? আপনি চলে যান, দেখবেন আপনার তাড়াতাড়ি বাড়িতে পাসপোর্টটা পৌঁছে যাবে। এই হচ্ছে প্রসিডিওর। আচ্ছা আপনারাই বলুন, এই যে প্রসিডিওর ভাবে পাসপোর্টটা দেয়া হচ্ছে, এটা কি বাস্তবসম্মত? এটা কি আইনের ভাষায় এইভাবে পাসপোর্ট দেওয়া যায়?
একটা পাসপোর্ট দিতে গেলে আমরা প্রথমে কি করি, সে যখনই সে অ্যাপ্লাইটা করছে, যখনই সে আপলোড করছে, তাকে কি হচ্ছে, পুলিশ ভেরিফিকেশনের সময় তার বাড়িতে যাওয়া উচিত। সেই ব্যক্তি আদৌ সেই ব্যক্তি কিনা, সেই অঞ্চলে কতদিন আছে, পাড়া প্রতিবেশীর থেকে তাদের তথ্য নেওয়া দরকার, তারপরে তাকে পাসপোর্ট দিন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের সত্যি কাগজপত্র আছে তাদের পাসপোর্ট পেতে গেলে অনেক কিন্তু কাঠ কয়লা পোড়াতে হয়, অথচ যাদের ডকুমেন্টস নেই তাদের পাসপোর্টটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এর জন্য দায়ী, প্রথম দায়ী হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার দায়ী এই কারণে, আপনারা যখন বলছেন অনলাইনে পাসপোর্ট হচ্ছে, তাহলে কেন তার ডকুমেন্টসটাকে আপনারা অনলাইনে আপলোড করতে দিচ্ছেন না? তাহলে আপনারা সেখানে ভেরিফিকেশন করুন। আপনারা কি করছেন, রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিচ্ছেন, পুলিশের কাছে পাঠিয়ে দিচ্ছেন, আইবি ডিপার্টমেন্টে পাঠাচ্ছেন, যেখানে আপনাকে ভেরিফিকেশন করবে, আর সেই সুযোগটাই তারা পেয়ে যাচ্ছে। আজকে আমরা মনে করি, আমরা বিদেশে বিভিন্ন জায়গায় গেছি, আমরা দেখেছি যে পাসপোর্ট করতে গেলে কত ইজি ভাবে পাসপোর্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেটা জেনুইন ভাবে। আজকে এই পাসপোর্ট জালিয়াতি যতটা আমাদের এই রাজ্যে হচ্ছে, ততটা কিন্তু অন্যত্র এটা হচ্ছে না। তার একটাই কারণ, গোড়াই গলদ। তো প্রথমত আমাদের যিনি কেন্দ্রীয় সরকারের যে সিস্টেম থেকে আমাদের আসে, তো সেখানে অটোমেটিক ডকুমেন্টস গুলো যদি সত্যি আপলোড করে সেখান থেকে ভেরিফিকেশন করা হয়, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ সঠিকভাবে পাসপোর্ট পেতে পারে। এবার আসি আমাদের রাজ্যে, আমাদের এই পশ্চিমবঙ্গে, আমরা যখন পাসপোর্টটাকে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে আমাকে হয়তো রুবিতে যেতে হলো। এটা আপনারা জেনে রাখুন। এই রুবিতে যখন আমরা যাচ্ছি, সেখানে কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারি কর্মচারী নয় যারা আমাদের ডকুমেন্টস গুলো নিচ্ছে, তারা কন্ট্রাকচুয়ালে আছে, তারা কোন একটা কোম্পানির হয়ে বসে আছে। আমরা এরকমও তথ্য পেয়েছি যে যখন আপনি ডকুমেন্টস নিয়ে গেছেন, আপনাকে একটা পাসপোর্টের ডকুমেন্টস জমা দিতে গেলে ঘন্টার পর ঘন্টা আপনাকে কিন্তু হ্যারাসমেন্ট করাচ্ছে। তাদের মার্জি, মনে করলে আপনাকে 10 ঘন্টা আটকাতে পারে, মনে করলে আপনাকে 1 ঘন্টা আটকাতে পারে। এটা কেন হবে? তার নিয়ম অনুযায়ী যখন সে ডকুমেন্টস জমা দিচ্ছে, তাহলে তাকে সাথে সাথে সার্ভিসটা দেওয়া দরকার। আপনি এই টেবিলে যান, আবার ওই টেবিলে যান, আবার ওই টেবিলে যান, এইভাবে তাকে হ্যারাসমেন্ট করানো হচ্ছে। অথচ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব সহজে তাদেরকে দিয়ে দিচ্ছে। এটা কেন হবে? এই মিসবিহেভটা আমাদের কেন্দ্রীয় সরকারে বা রাজ্য সরকারে যারা এখানে বসে আছে, তাদেরকে দেখা উচিত যে ওই ডিপার্টমেন্টটা কিভাবে চলছে। এটা কিন্তু সেইভাবে দেখানো হয় না। এবং এই মুহূর্তে আমি এমন একটা তথ্য আপনাদেরকে দেব, আপনারা শুনলে অবাক হবেন। তথ্যটা কি সেটা একটু দেখাই। এই মুহূর্তে আমাদের একটা তথ্য বার করেছিলাম, পশ্চিমবঙ্গে মোট থানার সংখ্যা হচ্ছে 361টি। প্রতিটি থানায় পাসপোর্ট ভেরিফিকেশন কিন্তু হয়ে থাকে। তা আমি যদি প্রতিদিন পাসপোর্ট হিসাবে যদি 30 জন ভেরিফিকেশনের জন্য থানায় আসে, তাহলে আমি 30 জন থেকে যদি 1000 টাকা করে নিই, তাহলে প্রতিদিনে থানায় রোজগার হচ্ছে 30,000 টাকা। এই 30,000 টাকা প্রতিদিন রোজগার করছে। এই 30,000 টাকা যদি 361টা থানা থাকে, তাহলে মোট একদিনে রোজগার 10,83,000 টাকা। কত? 10,83,000 টাকা। এবং সোম থেকে শনি যদি 6 দিন ভেরিফিকেশন হয়, তাহলে 361টা থানা, 30,000 টাকা প্রতিদিন ইন্টু 6, তাহলে আপনি যদি হিসাব করে দেখেন 6,49,80,000 টাকা রোজগার হচ্ছে এক সপ্তাহে। আর এটা আমরা যদি ক্যালকুলেশন করি এক মাসে, সেটা দাঁড়াচ্ছে 25,99,20,000 টাকা। ভেবে দেখেছেন এক মাসে রোজগার? এই টাকাটা কোথায় যায়? পুলিশ কি জানে না? যারা বড় বড় ডিপার্টমেন্টে বসে আছে তারা কি জানে না? এই টাকাটা হিটসা হয় ধাপে 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 ধাপে। এই টাকাটা কেন দেবে? একটা মানুষ কত পরিশ্রম করে সে 1000 টাকা কি 1,500 টাকা দিয়ে সে অ্যাপ্লাই করছে, সে একটা আগামী ভবিষ্যতের জন্য। আর কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে আমাদের এই এক একটা থানা থেকে, আইবি ডিপার্টমেন্টে। আজকে আমি যেটা বললাম, আপনারা এটাকে
একটু ভেরিফিকেশন করুন। এমন কোনো থানা নেই যে পাসপোর্ট করতে গেলে টাকা লাগে না, এটা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে সবাইকে। এটাই কি সিস্টেম? আমরা এইভাবে কি চলবো? আমি কদিন আগে দুবাই থেকে ঘুরে আসলাম, জেনে রাখুন, এটা জানা দরকার আপনাদের। দুবাইয়ে গিয়ে আমি যে 7 দিন ছিলাম, এই 7 দিন আমি আতঙ্কের মধ্যে কাটিয়েছি। নট অনলি আমি, আমার সাথে প্রায় 24 জন গেছিল, সবাই আতঙ্কে কাটাচ্ছে। কারণ ওদের সিস্টেম, ওদের অ্যাডমিনিস্ট্রেশন মানুষকে এমন করে রেখেছে যে ছোট্ট একটা অন্যায় করলেও তোমার বড় সাজা হবে, তাহলে তুমি আর ছোট্ট অন্যায় করবে না। আজকে আপনি বলুন, যারা আইবি ডিপার্টমেন্টে, যারা থানা পুলিশে কাজ করে, আমি সব পুলিশকে দোষ দিচ্ছি না, আমি সব পুলিশকে দোষ দিচ্ছি না, কিন্তু কোন একটা সিস্টেমে কিন্তু এটা চলছে। আজকে আমায় বলুন যে থানাতে যারা চাকরি করছে, যারা আইবি ডিপার্টমেন্টে আছে, তারা মাইনে পায় না? তাদের কি খাওয়া হয় না? আজকে যখন পাসপোর্টটা নেওয়ার আগে যখন লিখে নিল, তখন বলছে কি, হ্যাঁ আমাদেরকে একটু মিষ্টি খাওয়ার টাকা দিন। আচ্ছা আপনারাই বলুন, মিষ্টি যদি প্রতিদিন এত টাকার খায়, তার সুগার কত হতে পারে? এটা কি ভেবে দেখেছেন? তাহলে এই টাকাটা যাচ্ছে কোথায়? একদম নিচু তলা থেকে উপর তলা পর্যন্ত একটা ভাগ হয়। পুলিশ মন্ত্রী কি জানেন না? সবই জানেন, ওনার কাছে সব তথ্য আছে। আজকের এই তথ্যটা যদি আপনি প্রতিটি থানায়, আপনি যদি কোনো গোপন ভাবে আপনি নিজে গিয়ে এটাকে নিয়ে রিসার্চ করেন, আমরা যেটা বললাম সত্যি কিনা, আপনারা জানতে পারবেন যে আমি যেটা বললাম সেটা কতটা সত্যি, কতটা মিথ্যা। আমরা চাই সুস্থ সমাজ গড়ে উঠুক, যে সমাজে আমাদের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। আমরা একটা সুন্দর বাংলাকে উপহার দিতে চাই। তো একটু একটু করে যদি আমরা এক একটা তথ্য যদি আপনাদের সামনে তুলে ধরি, আমার মনে হয় যে আপনারা ভাববেন যে আমরা কোন রাজ্যে বাস করছি। আপনারাই বলুন এটা কি হওয়া উচিত? তবে আপনাদের যে বক্তব্যগুলো শোনাবো আজ, সেই বক্তব্যগুলো আপনারা শুনলে বলবেন যে আমার কথাটা আমার কথা নয়, সাধারণ মানুষের কথা। তারা কি বলছে শুনুন একবার। আচ্ছা, পাসপোর্ট যদি অনলাইন পোর্টালে সাবমিট করা হয়, তাহলে কি আমাদের এই জঙ্গি আক্রমণটা কি কমবে? এটা দেখো, ব্যাপারটা হচ্ছে গিয়ে যদি পার্সোনালি করি আমরা, তাহলে ধর পার্সোনাল ডাটা ফাটা দিয়ে সব কিছু করে দিচ্ছি আমরা। আর যদি আমরা কোনো এজেন্টের মাধ্যম দিয়ে কোনো আমি ব্যস্ত খুব আছে, আমি যেতে পারবো না, আমি টাকা দিয়ে করাবো, এই জিনিসগুলো কিন্তু ঠিক হবে না। পাসপোর্টের যে ব্যাপারটা, সেটা যে অনলাইনে পোর্টালে যদি সাবমিট করা হয়, সেক্ষেত্রে কি আমাদের জঙ্গি হামলাটা কমবে? এটা তো উচিত সরকারের বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়ার। সেই সম্পর্কে যদি কিছু বলতেন। এটা প্রশাসনিকভাবে একটু কড়াকড়ি করা উচিত। আচ্ছা, যদি এই পাসপোর্ট ভেরিফিকেশন যদি বাড়িতে বাড়িতে গিয়ে করা হয়, যে আপলোড করেছে তার বাড়ি গিয়ে যদি ব্যাপারটাকে ভালো করে যাচাই করা হয় যে সেখানে থাকে কিনা বা সেখানকার বাসিন্দা কিনা, তাহলে কি জাল পাসপোর্টের এই ঘটনাচক্র কি কমবে? কমা উচিত। এখানে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করলেই সঠিক হবে। আচ্ছা, যাদের পাসপোর্ট যারা অ্যাপ্লাই করে, তাদের কাছে সঠিক ডকুমেন্ট থাকার পরেও যাদের কাছে পাসপোর্টের কোনো ডকুমেন্টই থাকে না, তারা পাসপোর্ট পেয়ে যাচ্ছে, কিন্তু যাদের কাছে অরিজিনাল ডকুমেন্ট আছে, সব কিছু রয়েছে, তারপরে তারা পাচ্ছে না, সেই সম্পর্কে কি বলবেন? পাচ্ছে না, তার অনেকগুলো কারণ আছে, তার জন্য প্রশাসন দায়ী। এর জন্য প্রশাসন দায়ী। কারণ থানায় বসে যদি আপনি কারো ভেরিফিকেশান করেন তার বাড়ি না গিয়ে, তাহলে কি করে বুঝবেন সেই লোকটা ওই অ্যাড্রেসে থাকছে? তাই না? আপনাকে তো বেরিয়ে এসে আপনাকে দেখতে হবে ওই লোকটা ওই অ্যাড্রেসে থাকে কি না। আর কীভাবে হয় ভেরিফিকেশান, এটা সবাই জানে, এটা খুললা একটু ডিসপুট দেখলেই একটু এক্সট্রা টাকা দাবি করা হচ্ছে, এগুলো তো ঠিক না। এই জন্য তো প্রশাসন দায়ী। না ভেরিফিকেশান বাড়িতে হয়ই না। আমি এয়ারপোর্টে কাজ করতাম, ডিআইবি করতাম। এয়ারপোর্টে কাজ করতে গেলে ডিআইবি করতে হয়, ব্যারাকপুরে গিয়ে ডিআইবি হতো। তো ব্যারাকপুরের লোক না থানার লোক কেউ তো আসতো না আমার বাড়িতে ডিআইবি করতে, যে আমি কোন অ্যাড্রেসে থাকি। নিশ্চয়ই 100% দরকার। না কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, আমরা জানি যে পাসপোর্ট করতে 1,500 টাকা মতো লাগে, কিন্তু থানায় কিন্তু ওপেনলি 1000 থেকে 5000 টাকার মতো দাবি করছে। অনেক মানুষ বুঝে কী জন্য দরকার পাসপোর্ট জিজ্ঞাসা করে নিচ্ছে।
কেউ যদি কাজের সূত্রে বাইরে যেতে চায় তখন তার কাছ থেকে বেশি টাকা দাবি করছে। মানুষ তো অনেক কারণে পাসপোর্টের জন্য দরকার লাগে, পড়াশোনার জন্য যেতে লাগে, বিদেশে আত্মীয় স্বজন আছে তার কাছে যেতে লাগে। এবার মানুষের চেহারা, চরিত্র, পোশাক পরিচ্ছদ কি বুঝে যাচ্ছে যে তার কতটা কি ভ্যালু, এবার সেই অনুযায়ী টাকা চাইছে। পাসপোর্টটা করে কী করে উপমহলের তো দোষ। হ্যাঁ, যদি ওরা যদি চেকিং ঠিকমতো না করে ও থানায় পয়া দিয়ে কাজ করবে, তা তো হবেই। তো কিছু করার নাই, পাবলিক কী করবে? যার যার দায়িত্ব সেই যে পালন করবে, তারা পালন করছে না। ও হ্যাঁ, হয়তো টাকা ছাড়া হবে না তো, টাকা নিবে, তারপরে ওই পয়সা পকেটে ঢুকাবে, তারপর জাল পাসপোর্ট দিয়ে দেবে। এই তো আমাদের দেশের আইন। কোনো মার্ডার কেস কোথায় গেলে সারা পেয়ে যায় কি পয়সা তুলে। তো এটা কি দেশের আইন বলে? এটা এই দেশের উপর মহল ভালো না। এনকোয়ারি করে পুলিশ, তা কি করে? এনকোয়ারি তো হয় একটা, নাকি এগুলো হচ্ছে না? যদি হয় তাহলে পুলিশের দোষ যে এনকোয়ারি করছে। তাছাড়া একটা পাসপোর্ট করতে আমরা জানি যে 1,500 টাকা মতো লাগে, কিন্তু সামনাসামনি পাবলিক বলছে, এটা সাধারণ মানুষ বলছে যে 1,000 থেকে 5,000 টাকা মতো দাবি করা হয়। সেক্ষেত্রে কী বলছে? তো 2 নম্বরই হয় বলেই দাবি করে বেশি, 2 নম্বরই হয় বলেই দাবি করে বেশি। আপনি যদি কোনো এনকোয়ারি ছাড়া 10,000 টাকা দিয়ে দিলেন, চলে হয়ে গেল এনকোয়ারি। সেই সিস্টেমেই তো গলদ, টোটাল ভারতবর্ষের সিস্টেমে গলদ, সিস্টেম ঘুম ধরে গেছে। কেউ ভালো কাজ করলে তাকে ভালো বলবে, কেউ খারাপ কাজ করলে খারাপ বলবে। এখানে কোনো সরকারই ঠিক নেই, এ হচ্ছে পরিষ্কার কথা। রাজ্য সরকারের দোষ হচ্ছে, রাজ্য সরকার সেন্ট্রালকে বলবে, সেন্ট্রাল সেটা দেখবে। এখানে কেউ কাউকে বলার নেই, যে যার মতো করবে, আবার বলার কিছু নেই। আর বাড়ি গিয়ে যে পাসপোর্ট ভেরিফিকেশন হয় না, সেই সম্পর্কে কি বলবেন? বাড়ি গিয়ে তো হচ্ছে না, সাধারণ মানুষের বক্তব্য। ব্যাপার সেটা তো পুলিশের কর্তব্য, সে সরকার দেখবে কি? রাজ্য সরকার দেখে না, তাই এরকম হয়। এগুলো তো চক্র আছে, চক্র ছাড়া তো হয় না, ওটা তো একা একা ধারা হয় না, ঠিক আছে? হ্যাঁ, তো এটাও তো সেখানে যারা ওই যে পাসপোর্ট অফিস যেটা আছে, সেটাও তো ওখানে যে স্টাফ যারা আছে তারাও তো ওদের সঙ্গে মিশে আছে। তো ওরা না মিশে থাকলে এরা পাবে কোথা থেকে? সবাই পয়সা খাচ্ছে, করে দিচ্ছে। মানে গভর্নমেন্ট ইজ টেকিং সিরিয়াস ইনিশিয়েটিভ না। তো ভেরি রিসেন্টলি যেটা দেখতে পাচ্ছি যে খুবই বেড়ে চলেছে, তাই না? লাস্ট 3 মান্থস থেকে এর ফ্রডসগুলো পেপারেও পড়ছি এবং দেখছিও। জানি না হোয়াট ইজ দ্য রিজন। আহমেদাবাদে একটা তো কেস আমরা পেপারে দেখলাম যে একটা চাইনিজ এবং ওখানকার অন্য হ্যাকার্সরাও আছে, নন ইন্ডিয়ানস, তারাও তো ধরা পড়েছে, সেসব দেখতে পাচ্ছি। তো ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার কান্ট্রি। সুতরাং স্টেপস তো গভর্নমেন্ট নিচ্ছে এবং গভর্নমেন্টের আরও সিরিয়াসলি স্টেপস নেওয়া উচিত এবং পাবলিককে অ্যাওয়্যার করছে, ভালো লাগছে। আশা করছি জেনারেল অ্যাওয়ারনেস লোকের মধ্যে বাড়ুক, কারণ আমাদের দেশে আনএডুকেটেড পার্সন প্রচুর আছে। বিশেষ করে আরও প্রেশার দেওয়া উচিত। পাসপোর্টটা কীভাবে জাল বেরোনোর এই পাসপোর্ট জাল বেরোনোর জন্যই তো আজকে যত রাহাজানি সব কিছু হচ্ছে। সাধারণ মানুষ আমরা যখন পাসপোর্ট করতে যাচ্ছি, আমাদের একটু হলো স্কুল সার্টিফিকেট থেকে সমস্ত কিছু ওকে থাকা সত্ত্বেও আমাদের হ্যারাস করছে। অথচ আদার্স যারা দুর্নীতিগ্রস্ত লোক যারা যাচ্ছে, তাদের পয়সা থেকে কী করে পাসপোর্ট বেরোচ্ছে? আমরা সরকারিভাবে অনলাইনে প্রোটোকল অনুযায়ী করতে গেলে আমরা করতে পারছি না, কিন্তু বেসরকারিকরণ যারা করছে, যে তাহলে সরকারের দৃষ্টি দেওয়া উচিত যে আরও সুন্দরভাবে, যাতে আরও শিথিলভাবে সাধারণ মানুষ পাক। অথচ যারা কোনো কাজেই লাগে না, দেশের ক্ষতি করবে, তারা পাসপোর্টটা পাচ্ছে কি? প্রশাসনের দেখা উচিত কিভাবে এইভাবে জাল পাসপোর্ট করে মানুষকে ঠকানো হচ্ছে, তার বিরুদ্ধে ভারত সরকারের স্টেপ নেওয়া উচিত। তাতে ভারত সরকারের উচিত ইমিডিয়েট কোনো স্টেপ নিয়ে এটাকে বন্ধ করা। বক্তব্য মনে হচ্ছে যে এটার পিছনে একটা বড় র্যাকেট বা গ্যাং কাজ করছে। এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই যথেষ্ট সচেতন এবং সদিচ্ছা রাখা প্রয়োজন। তার কারণ হচ্ছে যে পাসপোর্ট যে করছে, তার একটা সে কোথায় যাচ্ছে বা সে আরও কী ধরনের ক্রাইম করতে পারে, বা সেটা দেশের নিরাপত্তার পক্ষে মূলত কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়েরই যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দেওয়া দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে
পুলিশ ভেরিফিকেশন এটা তো আমরা অনেক দিন থেকে দেখে আসছি, সেখানেও টাকার পয়সার একটা ব্যাপার থেকে থাকছে। এক্ষেত্রে আমার মনে হয় যে দেশের নিরাপত্তার স্বার্থে যদি সবাইকে আমরা সচেতন হই সবাই মিলে, যে মানে রাজ্য এবং কেন্দ্র, সেক্ষেত্রে এটা আমাদের অবশ্যই নিরাপত্তার স্বার্থে দরকার। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস বলতে পারি, যেটা আমি বলতে বাধ্য হচ্ছি, যে জাল পাসপোর্টের মাধ্যমে যারা অন্য রাষ্ট্র থেকে আসছে, মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে আসছে, সেক্ষেত্রে রাজনৈতিক দলের কিছু স্বার্থ থেকে যাচ্ছে, কারণ ভোট ব্যাংকের ব্যাপার থেকে যাচ্ছে। সেদিক থেকে আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত আমি মনে করি। এবার বুঝলেন, আজ যে তথ্যটা আপনাদের সামনে দিলাম, এই তথ্যটা আপনারা একটু দেখুন, ভাবুন, চিন্তা করুন, এটা কি হওয়া উচিত? তাই একটাই কথা বলবো, আপনারা সজাগ থাকুন, সবসময় খেয়াল রাখুন, আর প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। কেন এই অরাজকতা, কেন এত সমস্যা, আর কেন সন্ত্রাস? আজকে যারা জঙ্গি, তারা কেন আজকে আমাদের রাজ্যে গোপনভাবে প্রবেশ করে তাদের পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে? এটা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। তাই সবাইকে এটাই বলবো, সবাই সজাগ থাকুন, সুস্থ থাকুন, আর অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান। নমস্কার।